আমরা যতটা প্রশংসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকি ঠিক ততটাই নিন্দাকে ভয় পায়। হ্যান্স সেলিয়ের এই কথাটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে একটা অদ্ভুত সত্য সামনে চলে আসে। হ্যাঁ, সত্যি খুব অদ্ভুত একটা বিষয়। মানে চারপাশের মানুষজন কিভাবে এই ভয় আর তৃষ্ণার মাঝে আটকে আছে সেটা তো প্রায় প্রতিদিনই দেখা যায়। আমরা সবাই জানি যে সমালোচনা কেউ পছন্দ করে না। একদমই পছন্দ করে না, কেউ না। তবুও ধরুন প্রতিদিন অফিসে বা পরিবারে মানুষকে শুধরে দেওয়ার জন্য ঠিক এই সমালোচনার কাজটাই আমরা সবচেয়ে বেশি করি। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। চলুন। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ১৯৩৬ সালে প্রকাশিত ডেল কার্নেগির একটা কালজয়ী কাজ নিয়ে আলোচনা করব, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। যেটা আসলে মানুষের সম্পর্কের একটা মাস্টারপিস বলা যায়। ঠিক তাই। তবে ১৯৩৬ সালের কথা উঠলেই অনেকের মনে হতে পারে সেই সময়কার সাইকোলজি কি আজকের দিনের আধুনিক ইমেল বা জুম মিটিংয়ের যুগে আদৌ কাজ করবে? এটা খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর প্রযুক্তি যত দ্রুতই বদলাক না কেন, মানুষের মস্তিষ্ক আর তার মৌলিক মনস্তত্ত্ব কিন্তু খুব একটা বদলায়নি। একদম। আর আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হলো এই দীর্ঘ বিশ্লেষণ থেকে এমন কিছু ব্যবহারিক কৌশল বের করে আনা যা বর্তমান সময়েও যে কোনো ক্ষেত্রে সরাসরি কাজে লাগানো যায়। আর শুরুতেই সেলিয়ের যে উদ্ধৃতিটা দিলেন ওটা সত্যি খুব শক্তিশালী। এই যে মানুষের স্বভাবের একটা দ্বৈত দিক, মানে একদিকে প্রশংসার কাঙাল হওয়া, অন্যদিকে সমালোচনাকে ভয় পাওয়া। হ্যাঁ, এটাই তো মূল কনফ্লিক্ট। ঠিক। আর মানুষের সাথে সফলভাবে মেলামেশার সবচেয়ে বড় চাবিকাঠি লুকিয়ে আছে এখানেই। কার্নেগির দর্শনের একেবারে মূলে রয়েছে একটা বিশেষ ক্ষমতা। সেটা কি রকম? নিজস্ব দৃষ্টিকোণের পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন একজনের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিচার করার ক্ষমতা। আমরা মানুষ হিসেবে স্বভাবতই একটু আত্মকেন্দ্রিক হই। আমরা পৃথিবীটাকে নিজের চোখ দিয়ে দেখি। মানে নিজের চাওয়া পাওয়া দিয়েই তো সবকিছু মাপি আমরা। একদম। কিন্তু যখনই অন্যের জুতোয় পা গলিয়ে তার দিক থেকে পৃথিবীটা দেখার চেষ্টা করা হয়, তখনই সম্পর্কের আসল রসায়নটা কাজ করা শুরু করে। আচ্ছা, এই রসায়নের জায়গাটাতেই আর একটু গভীরে যাওয়া যাক। মানুষ যেহেতু নিন্দাকে এত বেশি ভয় পায়, তাই সম্পর্কের প্রথম শর্তেই তো হওয়া উচিত নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলা, তাই না? হ্যাঁ, কার্নেগি খুব কড়া ভাষাতেই বলেছেন যে সমালোচনা কখনোই কাজ করে না। কিন্তু কেন করে না? আমরা তো ভাবি গঠনমূলক সমালোচনা মানুষকে শোধরাতে সাহায্য করবে। কারণ সমালোচনা কখনোই মানুষের ভেতরে স্বতঃস্ফূর্ত কোনো পরিবর্তন আনে না। উল্টো এটা মানুষকে চরম ডিফেন্সিভ করে তোলে। এর পেছনে খুব সাধারণ একটা মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করে আসলে। আচ্ছা, মেকানিজমটা কি? ধরুন, যখন কাউকে সরাসরি সমালোচনা করা হয়, তার মস্তিষ্কের অ্যামিগডালা বা আবেগ নিয়ন্ত্রণকারী অংশটুকু সেটাকে একটা থ্রেট বা হুমকি হিসেবে ধরে নেয়। ও আচ্ছা, মানে একটা অ্যালার্ম বেজে ওঠে মস্তিষ্কে। একদম। আর তার প্রথম সহজাত প্রবৃত্তি হয় নিজের কাজের পক্ষে যুক্তি দাঁড় করানো, মানে আত্মপক্ষ সমর্থন করা। এর মূল কারণ হলো মানুষের ইগো। হ্যাঁ, ইগো তো খুব সেনসিটিভ একটা জায়গা। ঠিক। সমালোচনা এই ইগোতে সরাসরি আঘাত করে, আর ইগোতে আঘাত লাগলে মানুষ লজিক বা যুক্তির চেয়ে আবেগ দিয়ে বেশি চালিত হয়। এই কারণেই কাউকে দোষারোপ করা একেবারেই অর্থহীন। মানে দোষ ধরে আসলে কোনো লাভই হয় না। না, হয় না। এর বদলে কার্নেগি পরামর্শ দিচ্ছেন মানুষের কাজের পেছনের কারণটা বোঝার চেষ্টা করতে। তারা যা করছে, কেন করছে সেটা খোঁজাটাই হলো আসল কাজ। এতে সহানুভূতি বাড়ে। হুম, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমরা যদি মানুষের দোষ না ধরে শুধু বোঝার চেষ্টা করি আর তাদের প্রশংসা করে কাজ আদায় করার চেষ্টা করি, তাহলে এটা কি এক ধরনের ম্যানিপুলেশন হয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা অনেকেই করেন। মানে কার্নেগির নিজের দেওয়া একটা চমৎকার অ্যানালজি আছে না, ওই যে মাছ ধরার অ্যানালজিটা। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ ওটা। তিনি বলছেন মাছ ধরতে গেলে আমরা ছিপে এমন খাবার দিই যা মাছ পছন্দ করে, যেমন ধরুন কেঁচো। আমরা নিজেরা হয়তো স্ট্রবেরি আর ক্রিম পছন্দ করি, কিন্তু সেটা তো আর বড়শিতে গাঁথি না। একদমই না। তো মানুষের সাথেও এই একই কাজ করা মানে তো এক প্রকার ফাঁদ পাতা, নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যের সাথে ভালো ব্যবহার করা, এটা তো চাটুকারিতা। এই লাইনটা খুব সূক্ষ্ম আসলে, কিন্তু কার্নেগি চাটুকারিতা বা ফ্ল্যাটেরিকে অকৃত্রিম প্রশংসা থেকে কঠোরভাবে আলাদা করেছেন। চাটুকারিতা হলো সম্পূর্ণ স্বার্থপর একটা কাজ। যেটা শুধু মুখের বুলি। ঠিক। আর মানুষ খুব সহজেই এটা ধরে ফেলতে পারে।
কারণ মানুষ অবচেতনভাবেই বুঝতে পারে কে তাকে ব্যবহার করার চেষ্টা করছে। তাহলে সত্যিকারের প্রশংসা কোনটা? সত্যিকারের প্রশংসা আসে হৃদয় থেকে। এর জন্য নিজের স্বার্থের কথা সাময়িকভাবে ভুলে অন্যের ভালো দিকগুলো সত্যিই খুঁজে বের করতে হয়। হেনরি ফোর্ডের একটা অসাধারণ উদ্ধৃতি আছে এখানে। আচ্ছা, কি বলেছেন তিনি? তিনি বলেছেন, সাফল্যের যদি কোনো একটি মাত্র রহস্য থেকে থাকে তবে তা হল অন্যের দৃষ্টিকোণ অনুধাবন করার ক্ষমতা এবং নিজের পাশাপাশি অন্যের দৃষ্টিকোণ থেকেও জিনিসগুলো দেখতে পারা। ও আচ্ছা, মানে কাউকে ব্যবহার করা হচ্ছে না, বরং তার প্রয়োজনটা বুঝে বৃহত্তর লক্ষ্যের সাথে একটা সমন্বয় তৈরি করা হচ্ছে। একদম নিখুঁতভাবে বলেছেন। তার মানে এটা কোনো ট্রিক বা শর্টকাট নয়, এটা একটা মাইন্ডসেট শিফট। আমি যদি একটা আধুনিক অ্যানালজি দিই, ধরুন আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আচ্ছা। আমি নিজে জানি আমার লেখা কোড কতটা চমৎকার, কিন্তু একজন সাধারণ ইউজার তো কোড বুঝবে না। সে বুঝবে অ্যাপের ইন্টারফেস কতটা সহজ। ঠিক তাই। এখন আমি যদি শুধু আমার দিকটা নিয়ে পড়ে থাকি এবং বলি কোড তো দারুণ, ইউজাররা কেন বুঝছে না, তাহলে তো সফটওয়্যারটা ফ্লপ করবেই। আমাকে ব্যবহারকারীর চোখেই দেখতে হবে। একদম নিখুঁত অ্যানালজি। ওই ব্যবহারকারীর চোখে দেখতে পারাটাই হলো প্রথম ধাপ। সমালোচনা বাদ দেওয়া আর অন্যের দৃষ্টিকোণ বোঝার পর আসে সক্রিয়ভাবে কানেকশন তৈরি করার বিষয়টা। আচ্ছা, কানেকশনটা কিভাবে তৈরি হবে? কার্নেগি এখানে কিছু কৌশলের কথা বলেছেন, যার মধ্যে একটা হলো জেনুইন আগ্রহ আর মুখের হাসি। বলা হয়ে থাকে মানুষ কত দামি পোশাক পরে আছে তার চেয়ে তার মুখের হাসির গুরুত্ব অনেক বেশি। উম, এটা ঠিক। এমনকি যখন ফোনে কারো সাথে কথা বলা হয় তখন হাসি মুখে কথা বললে সেই হাসির রেশ কণ্ঠস্বরেও প্রতিফলিত হয়, যেটা অপর পাশের মানুষটা বুঝতে পারে। কিন্তু কিভাবে? মানে সব সময় তো আর মন ভালো থাকে না। আমি তো আর সুইচে চাপ দিয়ে হাসতে পারি না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো সম্ভব নয়। কার্নেগি বলছেন নিজেকে একটু জোর করে হাসি খুশি রাখার চেষ্টা করতে। এটা কি তাহলে সেই মেকি হাসির পর্যায়ে পড়ে যাচ্ছে না? না, মেকানিজমটা একটু ভিন্ন। জোর করে হাসা মানে দাঁত বের করে মেকি অভিনয় করা নয়। এর পেছনের বিজ্ঞানটা হলো মানসিক ফোকাস পরিবর্তন করা। মানে আমি নিজের ফোকাসটা শিফট করছি। ঠিক। মনোবিজ্ঞানীরা যাকে বলেন অ্যাজ ইফ প্রিন্সিপল। যখন আমরা ইতিবাচক কিছু নিয়ে ভাবি বা সামনের মানুষটার সম্পর্কে এমন কিছু খুঁজি যা সত্যি কৌতূহল উদ্দীপক, তখন হাসিটা স্বাভাবিকভাবে চলে আসে। আচ্ছা, মানে আচরণ পরিবর্তন করলে অনুভূতিও পরিবর্তিত হয়। একদম তাই। আর এর সাথে যুক্ত হয় মানুষের প্রতি সত্যিকারের আগ্রহ দেখানোর বিষয়টা। মানুষ স্বভাবতই চায় অন্যরা তার প্রতি আগ্রহী হোক, কিন্তু নিয়মটা হলো উল্টো। উল্টো মানে? মানে যদি সত্যি আকর্ষণীয় হতে হয় তবে অন্যের প্রতি আগ্রহী হতে হবে। আর এই আগ্রহ দেখানোর সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা হলো মানুষের নাম মনে রাখা। কার্নেগির মতে যে কোনো ভাষার সবচেয়ে মধুর শব্দ হলো মানুষের নিজের নাম। হ্যাঁ, আর এর মনস্তাত্ত্বিক ওজনটা কিন্তু কল্পনাতীত। নাম মানুষকে স্পেশাল অনুভব করায়। একজন মানুষের নাম হলো তার নিজস্ব একটা আইডেন্টিটি। যেটা তাকে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে। ঠিক। যখন কেউ সঠিক উচ্চারণে নাম ধরে রাখে তখন অবচেতন মনেই একটা বার্তা যায় যে আমি এই মানুষটার কাছে গুরুত্বপূর্ণ, সে আমাকে আলাদাভাবে মনে রেখেছে। এটা সত্যি খুব পাওয়ারফুল। পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো শ্রোতা হওয়া। কার্নেগি খুব সুন্দর একটা কথা বলেছেন, একজন মানুষ আপনার বা আপনার সমস্যার চেয়ে নিজের সমস্যার ব্যাপারে 100 গুণ বেশি আগ্রহী। এটা তো রূঢ় বাস্তব। তাই ভালো শ্রোতা হওয়া এবং অপর ব্যক্তিকে নিজের সম্পর্কে কথা বলতে উৎসাহিত করাটা অত্যন্ত জরুরি। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে। অনেক সময় তো সামনের মানুষটার কথা বা আগ্রহের বিষয় চরম একঘেয়ে লাগতে পারে। হ্যাঁ, লাগতেই পারে। ধরুন কেউ তার পোষা বিড়ালের খাদ্যাভ্যাস নিয়ে টানা আধা ঘন্টা কথা বলছে, তখন কিভাবে মন দিয়ে শুনব? হা হা, এখানেই আসে কার্নেগির সেই দর্শন, অন্যের আগ্রহের বিষয়ে কথা বলা। মানুষের হৃদয়ে পৌঁছানোর রাজপথ হল তার পছন্দের বিষয় নিয়ে কথা বলা। কিন্তু ওই বিড়ালের খাবার নিয়ে কথা বলাটা তো আমার কাছে বিরক্তিকর। যদি বিষয়টা একঘেয়েও লাগে, নিজেকে একটা মানসিক চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে। ধরুন ভাবলেন, এই মানুষটার কাছ থেকে আজ আমি অন্তত একটা নতুন জিনিস শিখব। ও আচ্ছা, মানে একটা শেখার মানসিকতা নিয়ে শোনা। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই এমন কোনো না কোনো জ্ঞান আছে যা আপনার অজানা। এই কৌতূহলটা তৈরি করতে পারলেই শোনাটার বিরক্তিকর মনে হবে না। মানে মনে হবে একটা নতুন জগৎ আবিষ্কার করছি। একদম। তাহলে এগুলোর আসল অর্থ কি দাঁড়ালো?
এর মানে কি আমরা নিজেদের কথা একেবারেই বলবো না, সারাক্ষণ শুধু অন্যের কথাই শুনে যাব? না না না, ব্যাপারটা সেরকম নয়। মানে এতে তো মনে হচ্ছে কনভারসেশনে নিজের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। এটা খুব যৌক্তিক একটা শঙ্কা, কিন্তু এর মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। কার্নেগি গাইডলাইনের মূল কথা হল অপর ব্যক্তিকে গুরুত্বপূর্ণ অনুভব করানো। আচ্ছা। নিজের কথা তখনই বলা উচিত যখন অপর ব্যক্তি জিজ্ঞাসা করবে। আপনি যদি আন্তরিকভাবে কাউকে স্পেশাল অনুভব করাতে পারেন, তাকে মনোযোগ দিয়ে শোনেন, তবে সে এমনিতেই আপনার প্রতি আগ্রহী হবে। তখন সে নিজেই আমার কথা শুনতে চাইবে, তাই তো? ঠিক তাই। এটা অনেকটা বুমের্যাংয়ের মতো। আপনি যে মনোযোগটা দেবেন সেটাই আবার আপনার কাছে ফিরে আসবে। তো আমরা দেখলাম কিভাবে মানুষের ইগোতে আঘাত না করে কানেকশনের সেতু তৈরি করা যায়। কিন্তু চলুন বাস্তবের মাটিতে পা রাখি। চলুন। এই সেতু তো সবসময় টিকে থাকে না। যখন সত্যিই কোনো মতবিরোধ দেখা দেয়, যখন অফিসে বা বাড়িতে একটা সিরিয়াস কনফ্লিক্ট তৈরি হয়, তখন এই কৌশলগুলো কিভাবে কাজ করবে? কার্নেগির গবেষণার একটা বড় অংশ কিন্তু এই দ্বন্দ্ব মোকাবেলার উপায় নিয়ে। সেখানে শুরুতেই বলা হয়েছে তর্ক এড়িয়ে যাওয়ার কথা। কারণ তর্কে কখনোই জেতা যায় না। বিষয়টা খুব ইন্টারেস্টিং। যদি তর্কে হেরে যাওয়া হয় তবে তো হারাই হলো, আর যদি জিতেও যাওয়া হয় তবু আসলে হারই হয়। জিতে গেলে হার হবে কেন? কারণ তর্কে জেতার মানে হল অপর পক্ষের যুক্তিগুলোকে ভুল প্রমাণ করা, তাকে মানসিকভাবে ছোট করা। এতে তার ইগো চূর্ণ হয়। আর তার মনে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়। ঠিক। কার্নেগি একটা চমৎকার প্রবাদ উল্লেখ করেছেন যে মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে কনভিন্সড হয়, সে আসলে মনে মনে তার আগের অবস্থানই অটল থাকে। তার মানে আমি তাকে যুক্তি দিয়ে হারিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু মন জয় করতে পারিনি। একদম। তাই তর্কে জেতার একমাত্র উপায় হল তর্কটা শুরুতেই এড়িয়ে যাওয়া। তর্ক এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু ধরুন যদি ভুলটা আমার নিজেরই হয়? তখন তো আত্মপক্ষ সমর্থন করা যাবে না। হ্যাঁ, কার্নেগি বলছেন দ্রুত আর স্পষ্টভাবে নিজের ভুল স্বীকার করে নিতে হবে। আমি হয়তো ভুল হতে পারি, এই কথাটা সরাসরি বলা তো অনেকের কাছে দুর্বলতা মনে হতে পারে। প্রথম দর্শনে সেরকমই মনে হয়। বিশেষ করে কর্পোরেট জগতে, যেখানে সবাই নিজেকে নিখুঁত প্রমাণ করতে ব্যস্ত, সেখানে আমি ভুল হতে পারি বলাটা কি নিজের পায়ে কুড়াল মারা নয়? আমরা যদি একে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝব এটা আসলে কোনো দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের আভিজাত্য আর মানসিক পরিপক্কতা। আচ্ছা, কিভাবে? যখন কেউ নিজে থেকে বলে যে আমার ভুল হতে পারে, তখন সে মূলত তর্কের আগুনটাই নিভিয়ে দেয়। অপরপক্ষ তখন আর যুদ্ধ করার কোনো কারণই খুঁজে পায় না, কারণ তো তার আগেই ঢাল নামিয়ে রাখা হয়েছে। ও আচ্ছা, মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ। হ্যাঁ, এই সততা অপর পক্ষকেও উদার হতে উৎসাহিত করে। তখন সেও নিজের ভুলগুলো খোলা মনে বিচার করার সাহস পায়। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক নিরস্ত্রীকরণ। অসাধারণ একটা শব্দ, মনস্তাত্ত্বিক নিরস্ত্রীকরণ। এই নিরস্ত্রীকরণের আরেকটা দারুণ উপায় সোর্সে দেখলাম, সক্রেটিক পদ্ধতি বা সক্রেটিক অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা দারুণ একটা কৌশল। কথা বলার শুরুতেই নাকি অপরপক্ষের কাছ থেকে বেশ কয়েকটা হ্যাঁ আদায় করে নিতে হয়। এটা আমাকে বেশ অবাক করেছে। এর পেছনে নিউরোলজিক্যাল কারণটা কি? সক্রেটিক পদ্ধতিটা মনস্তাত্ত্বিক দিক থেকে খুবই শক্তিশালী। যখন কোনো মানুষ না বলে, তখন তার পুরো স্নায়ুতন্ত্র একটা ডিফেন্সিভ অবস্থায় চলে যায়। মানে শরীর একটা গার্ড নিয়ে নেয়। ঠিক। মস্তিষ্কে এক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয়, সে নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু যখন সে বারবার হ্যাঁ বলতে থাকে, তখন তার মন অনেক বেশি উন্মুক্ত আর পজিটিভ অবস্থায় থাকে। বুঝতে পেরেছি। তাই এমন সাধারণ প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করা উচিত যার উত্তর অপরপক্ষ হ্যাঁ দিতে বাধ্য হয়। এতে করে আলোচনার গতিপথ একটা নেতিবাচক ট্র্যাক থেকে সরে এসে ইতিবাচক দিকে এগোয়। ব্যাপারটা অনেকটা শীতের সকালে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো। হ্যাঁ, ঠিক। কনকনে শীতে গাড়ি স্টার্ট দিয়েই তো কেউ 100 স্পিডে চালাতে শুরু করে না। ইঞ্জিনটাকে কিছুক্ষণ আইডল অবস্থায় রেখে গরম হতে দিতে হয়। এই হ্যাঁগুলো হলো সেই ইঞ্জিন গরম করার প্রক্রিয়া। চমৎকার অ্যানালজি। যাতে মূল আলোচনায় নামলে গাড়িটা মসৃণভাবে চলতে পারে। আর এই মসৃণ চলার পথে আরেকটা মনস্তাত্ত্বিক জ্বালনি হল মহৎ উদ্দেশ্যের আবেদন। জে পিয়ারপন্টস মর্গানের থিওরিটা। হ্যাঁ, মর্গেন বিশ্বাস করতেন যে মানুষ সাধারণত যে কোনো কাজ করার পেছনে দুটো কারণ দাঁড় করায়। একটা হলো তার আসল কারণ, যা হয়তো কিছুটা স্বার্থপর হতে পারে, আর অন্যটি হলো এমন একটা কারণ যা শুনতে খুব মহৎ শোনায়। যদি আমি এই কনসেপ্টটাকে আধুনিক কর্পোরেট জগতে নিয়ে আসি, ধরুন একজন ম্যানেজার চান
তার টিমের একজন ইঞ্জিনিয়ার একটা খুব বোরিং ডেটা এন্ট্রির কাজ করুক। আচ্ছা। ম্যানেজার যদি বলেন এটা তোমার কাজ, মাস শেষে তুমি এটার জন্যই বেতন পাও, তখন সেই ইঞ্জিনিয়ারের ইগোতে আঘাত লাগতে পারে। সে ডিমোটিভেটেড হয়ে যাবে সাথে সাথে। কিন্তু ম্যানেজার যদি বলেন এই ডেটাটা গুছিয়ে রাখলে আমাদের টিমের অন্যান্য সদস্যের কাজ অনেক সহজ হয়ে যাবে, রাইট। তখন কিন্তু সেই মহৎ উদ্দেশ্যের আবেদনটা কাজ করে। একদম সঠিক প্রয়োগ। মানুষ স্বভাবতই নিজেকে হিরো বা ভালো মানুষ হিসেবে দেখতে ভালোবাসে। তাকে সেই সুযোগটা করে দিলে কাজ আদায় করাটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা দ্বন্দ্ব এড়ানো শিখলাম, তর্ক এড়িয়ে যাওয়ার শিখলাম, কিন্তু এমন অনেক পরিস্থিতি আসে যেখানে সত্যি কাউকে সংশোধন করার প্রয়োজন হয়। লিডারশিপের জায়গায় তো এটা করতেই হয়। হ্যাঁ, কাউকে আঘাত না করে কিভাবে পরিবর্তন আনা যায়। এখানে কার্নিগির একটা ডেন্টিস্ট অ্যানালজি আছে। হ্যাঁ, ডেন্টিস্ট যখন দাঁতে ড্রিল করেন তার আগে তিনি যেমন চেতনানাশক দেন যাতে ব্যথা না লাগে, তেমনি কাউকে সংশোধনের আগে তার প্রশংসা করা উচিত। মানে প্রশংসা হলো সেই চেতনানাশক যা পরবর্তী সমালোচনার ব্যথাকে কমিয়ে দেয়। ঠিক, মানুষ তখন ভুলটা শোধরানোর জন্য মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকে। এর পাশাপাশি কার্নেগি জোর দিয়েছেন পরোক্ষভাবে ভুল ধরিয়ে দেওয়ার উপর। মানে সরাসরি নির্দেশ না দেওয়া। হ্যাঁ, কাউকে সরাসরি নির্দেশ না দিয়ে যদি তাকে প্রশ্ন করার মাধ্যমে সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়, তবে এটা অনেক বেশি কার্যকর হয়। এতে সে অনুভব করে যে সমাধানের আইডিয়াটা তারই ছিল। এতে করে তার সুনাম বা ফেস সেভিংয়ের সুযোগ থাকে। মানুষের সম্মানহানি না করে তাকে পরিবর্তনের সুযোগ দেওয়াটা লিডারশিপের অনেক বড় একটা গুণ। অবশ্যই। কার্নেগি এখানে অ্যাব্রাহাম লিঙ্কনের মতো লিডারদের উদাহরণ দিয়েছেন। ওই যে আমেরিকার গৃহযুদ্ধের সময়কার ঘটনাটা। হ্যাঁ, যখন জেনারেল মিড লির সৈন্যবাহিনীকে আক্রমণ করতে ব্যর্থ হলেন, লিঙ্কন প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি একটা কড়া চিঠিও লিখেছিলেন জেনারেল মিডকে, যেখানে তার তীব্র সমালোচনা করা হয়েছিল। ঠিক, কিন্তু মজার ব্যাপার হলো লিঙ্কনের মৃত্যুর পর সেই চিঠিটা পাওয়া যায়। তিনি চিঠিটা কখনোই পাঠাননি। পাঠাননি কেন? কারণ লিঙ্কন জানতেন এই তীব্র সমালোচনা মিডকে শুধু ডিফেন্সিভ করবে আর হয়তো সেনাবাহিনী থেকে তাকে পদত্যাগে বাধ্য করবে। লিঙ্কন সবসময় ফেস সেভিংয়ের সুযোগ দিতেন। মানে মানুষকে ছোট না করে তার ছোটখাটো উন্নতিতেও প্রচুর প্রশংসা করা, এমনভাবে আচরণ করা যেন তার মধ্যে কাঙ্ক্ষিত গুণাবলী আগে থেকেই আছে। হ্যাঁ, তাকে একটা ভালো রেপুটেশন দেওয়া যাতে সে নিজেকে পরিবর্তন করে। সত্যি, এই পুরো আলোচনাটা শুনলে মনে হয় যেন মানুষের মনের একটা ম্যানুয়াল হাতে পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, এই এত সব থিওরি দৈনন্দিন জীবনে প্রয়োগ করার উপায় কি? কার্নেগির নীতিমালার শেষে বেশ কিছু প্র্যাকটিক্যাল উপায়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমার সবচেয়ে মজার লেগেছে একটা গেমের ধারণা। বন্ধুদের সাথে বা অফিসের কলিগদের সাথে একটা চুক্তি করা যেতে পারে। ওই জরিমানার গেমটা? হ্যাঁ, যখনই কেউ এই নীতিগুলোর কোনো একটা ভঙ্গ করবে, যেমন ধরুন অকারণে সমালোচনা করে ফেলল বা তর্কে জড়িয়ে পড়ল, তখন তাকে $1 করে জরিমানা দিতে হবে। নিজেকে সংশোধন করার এর চেয়ে কার্যকরী উপায় আর কি হতে পারে? একদম। তবে এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু চিন্তা করা যেতে পারে। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে অন্যের মন জয় করা যায়, তাদের প্রভাবিত করা যায়। হ্যাঁ, কিন্তু একটু ভেবে দেখুন তো, অন্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখার এই যে নিরন্তর অনুশীলন, এটা কি শেষ পর্যন্ত শুধু অন্যদেরই পরিবর্তন করে? ইন্টারেস্টিং প্রশ্ন। নাকি অন্যের জুতোয় পা গলিয়ে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে আমাদের নিজেদের চিন্তার জগৎটাই সম্পূর্ণ বদলে যায়? হয়তো সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরের পৃথিবীতে নয়, আমাদের নিজেদের ভেতরেই ঘটে। এটা আসলেই ভাবনার একটা বিশাল জায়গা তৈরি করে। অন্যকে বুঝতে গিয়ে হয়তো মানুষ নিজেকেই নতুন করে আবিষ্কার করে। শুরুতেই হ্যান্স সেলিয়ের যে উদ্ধৃতিটির কথা বলা হয়েছিল, হয়তো অন্যকে এই তৃষ্ণা মেটানোর সুযোগ করে দিতে গিয়ে আমরা নিজেরাই একদিন এক ভিন্ন মানুষে পরিণত হতে পারি। একদম সত্যি কথা। এই অসাধারণ চিন্তার খোরাক নিয়ে আজকের মতো এই গভীর বিশ্লেষণের এখানেই সমাপ্তি। ভালো থাকবেন সবাই, আর অন্যের মুখে হাসি ফোটাতে ভুলবেন না।